এই সংবাদগুলো নিশ্চয়ই মন খারাপ করে দেয়, তাই না? এবছর মাত্র 3.5 মাসেই বজ্রপাতে মৃত্যু হয়েছে অন্তত 32 জনের। আপনি কি জানেন এইসব মৃত্যুর জন্য কিছুটা হলেও আপনি দায়ী? কিভাবে? দেখুন, এই যে সকালবেলা গাড়ি নিয়ে অফিসে গেলেন, এই গাড়িটা চলছে ডিজেল বা ভারী জ্বালানি মানে ফার্নেস অয়েল দিয়ে। অফিসে গিয়েই এসিটা অন করে বসলেন কিংবা ফ্রিজ খুলে এক বোতল ঠান্ডা পানি খেলেন। যেসব প্রযুক্তি আপনি ব্যবহার করছেন সবই দায়ী বজ্রপাতের জন্য, কারণ এগুলো সবই উৎপন্ন করছে গ্রিন হাউস গ্যাস। এরপর আবার ফিরলেন বাসায়। যেই বাড়িতে আপনি থাকেন সেটিও ইটের তৈরি, আর এই ইটের ভাটা থেকে নির্গত হয় বিপুল পরিমাণ বিভিন্ন রাসায়নিক মিশ্রিত ধোঁয়া। বাংলাদেশে বজ্রপাত নিয়ে গবেষণা করে সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম। বজ্রপাত বাড়ার অন্যতম কারণ হিসেবে তারা বলছে প্রযুক্তির অতি ব্যবহারের কথা। যেমন আমরা গাড়ি কিনেছি প্রচুর পরিমাণে, সেই গাড়িতে এসি, বাড়ি করেছি, সেই বাড়িতে দেখা যাচ্ছে একটা বাড়িতে 20টা ইউনিট থাকলে তার ভিতরে 5টা 10টা এসি চলে। আর তারপরে আমাদের অফিসগুলোতে প্রচুর পরিমাণে এসি চলে। তারপরে আমরা শিল্প কলকারখানা গড়ে তুলেছি, যে জায়গা থেকে আমরা প্রচুর পরিমাণে গরম হাওয়া বের করছি। সবকিছু মিলিয়ে এই যে পৃথিবীটাকে আমরা নিজেরা উত্তপ্ত করছি, বায়ুমণ্ডলে যে বায়ুমণ্ডল যে আমরা উত্তপ্ত করছি, এই কারণে পৃথিবীতে বজ্রপাতের সংখ্যা তুলনামূলক অনেকটা বেড়ে গেছে। কিন্তু এ বিষয়ে বিজ্ঞান কি বলছে? একটি গবেষণা প্রকাশিত হয়েছিল সায়েন্সে 2014 সালে। প্রজেক্টেড ইনক্রিজ ইন লাইটনিং স্ট্রাইকস ইন দ্য ইউনাইটেড স্টেটস ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং নামের ওই গবেষণাপত্র বলছে, বৈশ্বিক তাপমাত্রা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লে বজ্রপাতের হার 12% বৃদ্ধি পায়। রিসার্চ গেটে আর একটি গবেষণাপত্র রয়েছে, যেটি প্রকাশিত হয় 2025 সালের এপ্রিলে। রোল আপ পলিউট্যান্টস অন দ্য বাইমোডাল লাইটনিং ডিস্ট্রিবিউশন ইন বাংলাদেশ শিরোনামের ওই গবেষণায় দেখানো হয়েছে বায়ু দূষণ কিভাবে বজ্রপাত সৃষ্টিতে ভূমিকা রাখে। প্রশ্ন হচ্ছে, মানুষের কর্মকাণ্ড কিভাবে বজ্রপাতে অবদান রাখে? উত্তর দিলেন এই গবেষণার গবেষক ও কো-অথর আশরাফ দেওয়ান। যত বেশি আপনি ফসিল ফিউয়েল অর্থাৎ এই যে পেট্রোলিয়াম, কয়লা, এইগুলি যত বেশি পোড়াবেন তত এইখান থেকে কার্বন হোক বা এটার বাই প্রোডাক্ট হিসাবে আরো ধরনের যে গ্যাসিয়াস ম্যাটেরিয়ালস গুলি আছে, এনওএক্স, এসওএক্স, এগুলি উৎপন্ন হয়ে বাতাসের সাথে মিশে বায়ুমণ্ডলে এটার কি বলে এটাকে, বায়ুমণ্ডলে এটা জমা হতে থাকবে এবং সেটার সাথে এই যে আপনার যে বজ্র ঝড় সংগঠনের যে বিষয়গুলি, এটার অনেকটা সম্পর্ক আমরা পেয়েছি। এই যে আমাদের হিউম্যান অ্যাক্টিভিটিস, আপনার এই যে যেমন ট্রান্সপোর্ট সেক্টর, তারপর হচ্ছে কলকারখানা, তারপরে হচ্ছে যে ইটের ভাটা, এই সমস্ত কিছু থেকেই এই যে গ্যাসগুলি, সেই গ্যাসগুলি বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়ে এটা অ্যাটমসফিয়ারে গিয়ে বিভিন্ন বিষয়ের সাথে ইন্টারঅ্যাক্ট করে আপনার বজ্রঝড়ের হয়তো বেশি উৎপন্ন ঘটায়। এগুলো সবই পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি ঘটায়। উষ্ণতা বাড়লে বাড়ে বজ্রপাতও, বলছিলেন কানাডার সাচকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ। এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে শিল্প বিপ্লব শুরুর পর থেকে আজ পর্যন্ত, অর্থাৎ 1773 সালে যে আমাদের শিল্প বিপ্লব শুরু হয়েছে ইউরোপে, এরপর থেকে গত প্রায় 300 বছরে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি বৃদ্ধি পেয়েছে। তো পদার্থবিজ্ঞানের একটি সূত্র আছে, যেটি আমরা বলি ক্লাউসিয়াস-ক্লাপেরন ইকুয়েশন। তো এই সূত্র অনুসারে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, এর কারণে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ প্রায় 7% বৃদ্ধি পায়। আবার উষ্ণতা বাড়ায় মিথেন গ্যাস। মিথেন উৎপন্ন হবে আপনার এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস থেকে। আপনি যে ধান কাটার পরে যে নাড়াটা রেখে দেন, ওই নাড়াটা থেকে সে মিথেন তৈরি হতে পারে। গরুর লাইভ স্টক থেকে মিথেন তৈরি হতে পারে। আপনি যে খাবার দাবার খান প্রতিদিন এবং যে খাবার ওয়েস্ট করে ফেলে দেন, সেইখান থেকে মিথেন হয়। আপনি যে ডাম্প করছেন, ল্যান্ডফিল করছেন ওয়েস্ট দিয়ে, সেইখান থেকে মিথেন তৈরি হয়। আর মরার উপর খানার ঘা হিসেবে কাজ করে জীবাশ্ম জ্বালানির ধোঁয়া থেকে আসা সালফার ডাই অক্সাইড গ্যাস। ইটের ভাটা, বিদ্যুৎ কেন্দ্র, শিল্প কারখানা এবং ফার্নেস অয়েলে চলে এমন সব যানবাহন থেকে আসে এই গ্যাস। পরবর্তীতে বাতাসের অক্সিজেন জলীয় বাষ্পর সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সালফেটে রূপান্তরিত হয়। আবার যানবাহন, কলকারখানা এবং রিফাইনারি থেকে নির্গত নাইট্রোজেন অক্সাইড এবং
উদ্দায়ী জৈব যৌগ VOCs যখন তীব্র সূর্যালোকের সংস্পর্শে আসে তখন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ওজোন তৈরি হয়। উৎপন্ন সালফেট ও ওজোন গ্যাস গিয়ে মেঘের ভেতরে জমা হয়। এতে বেড়ে যায় মেঘের ভেতরের সংঘর্ষ, কারণ সালফেট কণা মেঘের ক্ষুদ্র জলকণাগুলোকে সংখ্যায় বাড়িয়ে দেয়। সৃষ্টি হয় বিশাল কিউমুলোনিম্বাস মেঘ, যেটা উপরে উঠতে চায়। আর ওজনযুক্ত ভারী মেঘে থাকে হালকা বরফ কণা, যেগুলো নিচের দিকে নামতে চায়। এই বিপরীতমুখী মেঘে তখন চার্জ মানে ধনাত্মক ও ঋণাত্মক আধান আলাদা হয়ে যায়, আর তারপর এরা একে অপরের সংস্পর্শে এসে ঘটায় তীব্র বজ্রপাত। আর এসব দূষিত পদার্থ যে শুধু দেশেই উৎপাদিত হয় তা কিন্তু নয়, আসে সীমান্তের ওপার থেকেও। ভারত থেকে, পশ্চিম ভারত এবং পাকিস্তান থেকে দূষিত পদার্থ বাংলাদেশে উপরে আসতেছে, এবং আমাদের স্থানীয়ভাবে আমরা বিভিন্ন কলকারখানা যে গাড়ি ঘোড়া থেকে আমরা যে দূষিত পদার্থ নির্গত করতেছি সেগুলো বায়ুমণ্ডলে যোগ হচ্ছে। তো এই দুইটার মিলিত প্রভাবে আমাদের বাংলাদেশের উপরে খুব ব্যাপক পরিমাণ দূষিত পদার্থ থাকতেছে। কিন্তু এখন শহর অঞ্চলে বজ্রপাত বেশি মনে হয় কেন? ঢাকা শহরে প্রচুর হাই রাইজ বিল্ডিং এখন আছে, তাই না? এখন ঢাকা শহরে যখন বজ্রপাত হয় তখন আপনি অনেক বেশি শব্দ অনুভব করেন, যেটা আগে আমরা যখন ছোট ছিলাম তখন তো এরকমটা ছিল না, কারণ বাসা বাড়ি ছিল ছোট ছোট, আমরা অনেকটাই গরিব ছিলাম ম্যাক্সিমাম লোকজন তখন, তাই না? এখন যেটা হচ্ছে হাইরাইজ বিল্ডিং এর কারণে যে শব্দগুলির যে কম্পন সেটা ইকো হয় বিভিন্ন বিল্ডিং থেকে, যার কারণে আপনি মনে করছেন অনেক বড় বড় বজ্রপাত হচ্ছে। আসলে বজ্রপাতের বৃদ্ধির পরিমাণ আমরা যেটা দেখেছি সেটাতে আমরা গ্রাউন্ড বেসড সেন্সর নিয়ে কাজ করেছি, আমরা স্যাটেলাইট সেন্সর নিয়ে কাজ করেছি, দেখেছি যে বজ্রপাত বাড়ছে না, মানুষের এক্সপোজার লেভেল বেড়ে গেছে। এখন নিশ্চয়ই ভাবছেন যে বজ্রপাত তো আগেও হয়েছে। হ্যাঁ, তা ঠিক। আমাদের দেশে বজ্রপাতের অন্যতম প্রধান কারণ আমাদের ভৌগোলিক অবস্থান ও তাপমাত্রা। প্রি মনসুন সিজনে আমাদের এখানে প্রচন্ড পরিমাণে গরম থাকে, এবং এই গরমের কারণে ইন্ডিয়ার ঝাড়খণ্ড থেকে সিলেট পর্যন্ত একটা ড্রাই লাইন, যে ড্রাই লাইনটা হচ্ছে ময়েশ্চার ডেফিসিয়েন্সি একটা লাইন, একটা কাল্পনিক লাইন, যে কাল্পনিক লাইনের কারণে এইটার সাথে যখন বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প সমৃদ্ধ বাতাস আসে তখন যেটা ইন্টারাক্ট করে তখন সেখানে বজ্রপাত, যে জন্য আপনি দেখবেন যে চেরাপুঞ্জিতে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় পৃথিবীর, তাই না? এবং আমাদের সিলেট অঞ্চলে দেখবেন সবসময় কিছু না কিছু বজ্রপাত হচ্ছে। তো আমাদের যেহেতু এই যে পৃথিবীর উত্তর মেরু এবং আমাদের বিষুবীয় অঞ্চলের মধ্যে যেটি আমরা যে তাপমাত্রার পার্থক্য যত বেশি থাকবে, তো সেখানকার এই বায়ুর যে গতিবেগটা তত বেশি থাকবে, যেটি বলি যে একটা নির্দিষ্ট ভারসাম্য অবস্থা থাকবে। তো এই বিশেষ করে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কারণে যেটি হচ্ছে যে এই ভারসাম্য অবস্থাটা নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য মূলত দায়ী সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি। বায়ুমণ্ডলে বর্ধিত তাপমাত্রা সমুদ্র শোষণ করে নেওয়ার কারণে আমাদের সমুদ্র, বিশেষ সাগর মহাসাগরের পৃষ্ঠের পানির তাপমাত্রা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে গত 30 বছরে আমাদের বঙ্গোপসাগরের সমুদ্র পৃষ্ঠের পানির তাপমাত্রা খুব উল্লেখযোগ্য, প্রায় মানে বিভিন্ন স্থান ভেদে এটি অনেক বৃদ্ধি পেয়েছে এভারেস্ট তাপমাত্রা। এটি আবার সেই একই সাথে আমাদের বঙ্গোপসাগর সমুদ্রপৃষ্ঠ থেকে আমরা যত গভীরে যাচ্ছি, আমাদের এই গরম পানির যে গভীরতা সাধারণত এটা অনেক বেশি আরো নিচে চলে যাচ্ছে, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক নিচে পর্যন্ত পানি গরম থাকতেছে। তবে বজ্রপাতের কারণ যাই হোক না কেন, মানুষ মারা যাচ্ছে, আর যার জন্য অন্যতম দায়ী অসচেতনতা। ঠিক বজ্রপাতের সময় কোনো একটি মেয়ে ছাদে উপরে উঠে টিকটক ভিডিও রেকর্ড করতেছিল ঠিক এই সময়, এবং ঠিক মেয়েটির পাশেই একটি বজ্রপাত হয়। ঠিক একই রকম আর একটি কেস ঘটছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র এই ঝড়ের সময়, কালবৈশাখী ঝড়ের সময়, যেহেতু কালবৈশাখী ঝড়ের পূর্বে অনেক গরম থাকে, সেই ঝড়ের সময় সে ছাদে গিয়েছিল, এবং এই সময় হলের ছাদে বজ্রস্পৃশ্য হয়ে সে মারা যায়। তো এই যে বললাম, এই দুইটা কেস হচ্ছে একটা উজ্জ্বল উদাহরণ যে শহরের মানুষের মধ্যে অসচেতনতার কারণে এটি। তাহলে সচেতনতা বাড়ানোর উপায় কি? আমাদের যেটা করা উচিত, বজ্রঝড় বা বজ্রপাত থেকে রক্ষা করার জন্য অ্যাওয়ারনেস এর কোনো বিকল্প নাই। কেন নাই? 1991 সালের সাইক্লোনে বাংলাদেশে অফিসিয়ালি 1 লাখের উপরে লোক মারা গেছে, 1 লাখের উপর 100,000 প্লাস আর কি, যাই হোক।
আপনি 2007, 2008, 2010 এখন যে সাইক্লোনগুলিতে হয় মানুষ কিন্তু খুব বেশি মারা যায় না। কারণ কি? আপনার সাইক্লোন ভলান্টিয়ার প্রোগ্রাম আছে, মানুষকে আপনি অ্যাওয়ার করতে পারছেন, জনসচেতনতা তৈরি করতে পারছেন। বজ্রপাত থেকে বাঁচাতে হলে আপনাকে এই কাজটা করতে হবে। আর আপনি এছাড়া যত ধরনের মেজার্স নেন, যেমন তাল গাছ লাগানো অথবা এইটা করা, আর্থিং লাগানো, এগুলি দিয়ে খুব বেশি লাইফ আপনি সেভ করতে পারবেন না। ফলে সরকারি, বেসরকারি কিংবা ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই।